আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ইতিহাসের 8 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 8 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার ফ্রান্সের অর্থনীতির সঙ্গে যুক্ত শব্দটি হলো টাইথ। তারপরে দেখো 2 নাম্বার কন্ট্রাক্ট অফ পেইসি হলো স্বেচ্ছাকর। তারপরে দেখো 3 নাম্বার আমি রাষ্ট্র উক্তিটি করেছেন চতুর্দশ লুই। তারপরে দেখো 4 নাম্বার জ্যাকোবিন দলের আরেক নাম ছিল মাউন্টেন। তারপরে দেখো 5 নাম্বার এ প্রিভিলেজড নুইসেন্স কথাটি যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে গির্জা। তারপরে দেখো 6 নাম্বার তুলো বন্দর অবস্থিত ফ্রান্সে। তারপরে দেখো 7 নাম্বার ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নের সঙ্গে অস্ট্রিয়ার সম্রাট। তারপরে দেখো 8 নাম্বার ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয়েছিল 1800 সালে। তারপরে দেখো কোড নেপোলিয়ন হলো ফরাসি সমাজের বাইবেল। তারপরে দেখো 10 নাম্বার ক্যাম্পো ফার্মিও সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1797 সালে। দেখো 1797 সালে। তারপরে দেখো স্তম্ভ মেলানো কনকর্ডাট আছে। দেখো 2 এ স্তম্ভ মেলানো কনকর্ডাট, দেখো এটা হবে সপ্তম পায়া, সি নাম্বার। তারপরে দেখো 2 নম্বর দ্য ওয়েলথ অফ নেশনস, এটা হবে এ অ্যাডাম স্মিথ। তারপরে দেখো 3 নাম্বার লিজিয়ন অফ অনার, এটা হবে বি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। তারপরে দেখো 3 1 নাম্বার ইন্টেন্ডেন্ট কারা। 53 পেজের 12 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে ইন্টেন্ডেন্ট। তারপরে দেখো 2 নাম্বার এলু কারা ছিলেন। দেখো এখানে লিখে দিয়েছি এলু ছিল সিংহলের প্রাকৃত ভাষা। এটি সিংহলি ও ধিবেহি ভাষার প্রাচীনতম রূপ। এলু ছিল সিংহলের প্রাকৃত ভাষা। এটি সিংহলি ও ধিবেহি ভাষার প্রাচীনতম রূপ। তারপর দেখো 3 নাম্বার কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। দেখো 96 পেজের 6 নাম্বার কোশ্চেন, নেপোলিয়নের যুগ বলতে কী বোঝো এটা বলবে। তারপর দেখো এই পাশে এসে এই পর্যন্ত নেপোলিয়নের যুগ বলা হয়। তারপরে দেখো জুরি প্রথা কী। দেখো এখান থেকে বলবে জুরি প্রথা হলো কোনো আদালতের নির্দেশে শপথপ্রাপ্ত একদল ব্যক্তিদের সাক্ষ্য শোনা, সত্যের অনুসন্ধান করা এবং নিরপেক্ষ রায় দেওয়ার প্রথা। এটি একটি আইনি প্রক্রিয়া। তারপরে দেখো 5 নাম্বার কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। 98 পেজের 21 নাম্বার কোশ্চেন। দেখো কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, এখান থেকে পড়বে। তারপরে 4 1 নাম্বার টিকা লেখো ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক। পেজ নাম্বার 32 পেজে পেয়ে যাবে। দেখো তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয় যে তারাই হলো সমগ্র ফরাসি জাতির প্রতিনিধি, তাই কর ধার্য করার অধিকার একমাত্র তাদেরই আছে। 17 জুন 1789 সাল। ঐতিহাসিক গ্রান্ট ও টেম্পারলি এর মতে এই ঘটনাটি হলো ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক। তার আগে দেখো 31 পেজে এখানে তৃতীয় সম্প্রদায়দের বিভিন্ন দাবিগুলো লিখে নেবে, যে এখানে তৃতীয় শ্রেণীর নির্বাচিত সদস্যের সংখ্যা ছিল বেশি। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা সংঘবদ্ধ হয়ে পেট্রিয়টিক পার্টি বা ন্যাশনাল পার্টি নামে একটি দল গঠন করে। ন্যাশনাল পার্টি নামে একটি দল গঠন করে। আর তারপরে দেখো এই পেট্রিয়টিক পার্টি দাবি করেন যে 3 শ্রেণীর প্রতিনিধিরা এক সভায় বসবে এবং মাথাপিছু ভোটের ভিত্তিতে স্টেটস জেনারেলের কাজ পরিচালিত করবে। ঠিক আছে। তারপরে দেখো যে 1789 সালের 5ই মে স্টেটস জেনারেলের অধিবেশন বসার সঙ্গে সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা দাবি করেন যে 3টি সম্প্রদায়ের যৌথ অধিবেশন করতে হবে এবং প্রতি সদস্যকে ভোটাধিকার দিতে হবে। পরে এই ঘটনাটি এখানে লিখে দেবে, এই ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক, আগে যেটা বলেছিলাম। তারপরে দেখো 2 নাম্বার টিকা লেখো বাস্তিল দুর্গের পতন ও পৌর বিপ্লব। 44 পেজে 17 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে দেখো বাস্তিল দুর্গের পতন। দেখো বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংস, ফলাফল এই পর্যন্ত। 3 নাম্বার টিকা লেখো কনফেডারেশন অফ দ্য রাইন। 100 পেজের 44 নাম্বার কোশ্চেন। দেখো কনফেডারেশন অফ দ্য রাইন এই পর্যন্ত লিখবে। তাহলে দেখো 5 1 নাম্বার রাশিয়া অভিযান কিভাবে নেপোলিয়ন বোনাপার্টের পতন ডেকে এনেছিল। পেজ নাম্বার 83 13 নাম্বার কোশ্চেন। কী কী কারণে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল। এই মস্কো অভিযানের ব্যর্থতাটা বলবে। তারপরে বলার পরে তোমরা কি করবে না নেপোলিয়নের যে
পতন, মস্কোভিয়ানের ব্যর্থতা যে নেপোলিয়নের পতনকে আরও বাড়িয়ে দিয়েছিল, কীভাবে কতটা ত্বরান্বিত করেছিল, সেটা পরের পেজে দেখাচ্ছি। দেখো এইটা বলবে মস্কোভিয়ানের ব্যর্থতা ও নেপোলিয়নের পতন, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, ফরাসি বিপ্লবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের বিভিন্ন দিকগুলি লেখো। তারপর দেখো সীমাবদ্ধতা ও গুরুত্ব আছে, এই পর্যন্ত লিখবে।